একটা তীব্র দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, না বলা অনেক কথা হয়ে চোখের কোণে জমে থাকা পানি আর আটকে রাখতে পারল না। নীরবে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহসিনের মুখে এক চাপা হাসির রেখা এলেও তা একেবারে নিস্তেজ ছিল। তাহসিন মোবাইলটা বন্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, রাতের শহরের দিকে তাকিয়ে। কেউ জানে না এই শহর কত গল্পের সাক্ষী, কত প্রেম অপ্রেমের নিঃশব্দ কান্নার বাতাসে ভেসে বেড়ায়। রাতের ঘন অন্ধকারে বাড়ির সকলেই গভীর ঘুমে ছিল। বাড়ির পরিবেশ নীরবতা, আর কেবল বাহিরের মৃদু বাতাসের শব্দ। তবে তাহসিনের চোখে ঘুম নেই। সে এক এক করে স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়। মনে পড়ে সেই পুরনো দিনের কথা, যখন রাফি তার পাশে ছিল, জুনিয়র দেখে শুরু থেকেই সাহায্য করত। তবে এখন একই স্কুল, কলেজ, মেডিকেল সব কিছুতেই তাহসিন ফলো করত পাগলের মতো। রাফি যেখানে যেত সেও পিছু নিত। এভাবেই চলল দীর্ঘ ৯ বছর। তবে এখন সব সমাপ্ত। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শোনা গেল। তাহসিন একটু সজাগ হয়। অবচেতন মনই জানত কেউ ফিরেছে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়িটি ধীরে ধীরে এসে পার্ক করার জায়গায় থামল এবং পেছন থেকে বের হলো ধূসর। বছরখানেক আগের সেই ছেলেটি যে ছিল একটু হ্যাংলা পাতলা গঠনের, আজ তার দেহ গঠন পুরোপুরি বদলে গেছে। ধূসর এখন এক শাসস্ত পুরুষ সম্রাট, রূপ ও ব্যক্তিত্বের পরিপূর্ণ। তাহসিনের চোখ জুড়ে গেল। তাতে যেন অতীত ও বর্তমানের এক মেলা বন্ধন ছিল। এতদিন পর যখন সে নিজের চোখে ভাইকে দেখছে, তখন বুঝতে পারল সময় কতটা পরিবর্তন ঘটিয়েছে। লিভিং রুমে হালকা শেডের আলো যেন পুরো বাড়ির নিস্তব্ধতাকে আরও স্পষ্ট করে তোলে। এই সময়ের মধ্যে সমস্ত সদস্যই গভীর ঘুমে চলে গেছে। ধূসর গাড়ি থেকে বের হয়ে তার কোট এবং মানিব্যাগ নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সোডিয়ামের হলুদ আলোতে তার মার্সিডিজ বেঞ্জ গাড়িটি চকচক করে ওঠে। ধূসর সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। তার চলাফেরা যেন একেবারে শান্ত, কিন্তু তার মনের মধ্যে অজানা কিছু ভাবনা কিলবিল করছে। ধূসরের চিন্তা ও অনুভূতিগুলোর মধ্যে ভারী কিছু চাপা পড়ে আছে। ধূসর সিঁড়ি বেয়ে ধীর পায়ে উপরে উঠছে। ক্লান্তিতে শরীর যেন আর চলতেই চাইছে না। সারাদিনের কর্মব্যস্ততা, পথের যানবাহন আর অফিসের চাপ তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। নীল শার্টটা ঘামে ভিজে পিঠের সঙ্গে লেপ্টে গেছে। গলার কাছেও ভেজা দাগ, হাতা গুটিয়ে রাখলেও তাতেও কিছুটা ভিজে গেছে। কাঁধের কাছে শার্টের কাপড়টা যেন চিপে ধরলেই ঘাম গড়িয়ে পড়বে। ধূসর নিজের ঘরের সামনে এসে পৌঁছানোর আগেই সে টের পায় যে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। তাহসিন, তার বোন। দরজা খুলে দাঁড়িয়ে। ধূসর কিছু বলার আগেই তাহসিন তার চিন্তা জানিয়ে দেয়। ফ্রেশ হয়ে খাবার নিয়ে ওনার ঘরে যান, উনি এখনো কিছু খায়নি। তাহসিনের কণ্ঠে এমন একটা আদেশ ছিল যা ধূসরকে থামিয়ে দেয়। সে কিছু না বলে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে ঘরে ঢুকে যায়। এক হাতে মানিব্যাগ আর কোট ধরে সে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ঢুকে কোটটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাত দিয়ে চুল এলোমেলো করে আয়নার সামনে দাঁড়ায়। মুখটা ক্লান্তিতে স্নান হয়ে গেছে। চোখের নিচে হালকা কালি পড়েছে। সে একবার শার্টের কলার ধরে টান মেরে কিছুটা ঢিলে করে নেয়, যেন একটু স্বস্তি পায়। তারপর বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। শীতল পানির স্পর্শে এক গাদা ক্লান্তি ধুয়ে যেতে থাকে। কিন্তু মাথার মধ্যে জমে থাকা হাজারটা চিন্তা ধুয়ে যাচ্ছে কি? কিছুক্ষণ পর ধূসর ফ্রেশ হয়ে ট্রাউজার ও টি শার্ট পরে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নেয়। তারপর সিঁড়ি বেয়ে ইচ্ছের ঘরের দিকে রওনা দেয়। দরজায় এসে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ঘরটিতে নীরবতা বিরাজ করছে। এক কোণায় পড়ার টেবিলে ইচ্ছে ঘুমিয়ে আছে। তার মাথার টেবিলের উপরে রাখা বইয়ের মাঝে ঠাঁই নিয়েছে, আর হাতে একটা কলম ফেলে রাখা। মনে হয় লেখার মাঝেই সে নিজের ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে। ধূসর চুপচাপ তার দিকে এগিয়ে যায়। তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ধূসর মৃদু হাসি দিয়ে খুব ধীরে ধীরে ইচ্ছের হাত থেকে কলম তুলে নেয়।
যেন কোনো রকম শব্দ না হয়। তারপর সে ইচ্ছের পাশে দাঁড়িয়ে একটু সময় কাটায়, চোখে চোখ রেখে, যেন তার মধ্যে কিছু অনুভূতি ছিল যা সে বুঝতে চাইছে। ভিন্ন চিন্তা একে একে ধূসরকে ঘিরে ফেলেছে, তবে সে কোনো কিছু প্রকাশ না করে শুধু ইচ্ছের শান্ত চেহারার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের জন্য তার মনে হয় যেন সব কিছু একসাথে থেমে গেছে। কিছু একটা সে অনুভব করছে যা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছুক্ষণ বাদে ইচ্ছেকে আস্তে আস্তে ধূসর ডাকতে থাকে। ইচ্ছে, উঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধূসরের কণ্ঠে কোনো ধরনের তাগিদ ছিল না, তবে ইচ্ছে যেন তার ডাক শুনে একটু ধীরে ধীরে উঠে বসে। তার চোখের কোণে ঘুমের লেশ, চুল এলোমেলো, মুখে মৃদু এক ধরনের অলস ভাব। এমন সময় নিজের ঘরে ধূসরকে দেখে ইচ্ছে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখে একটা অস্বস্তি ছিল, যেন কোনো কিছু বুঝতে পারছে না। ধূসর তার দিকে তাকিয়ে রেগে না গিয়ে বরং একটু কোমলভাবেই বলে, দ্রুত ফ্রেশ হয়ে আসো, এখানে থাকতে হবে না, খাবার খেতে হবে। ইচ্ছে ধীরে ধীরে মাথা নিচু করে ওঠে এবং ধূসরকে অবাক করে এক মৃদু হাসি দেয়। ধূসর বসে খাবার হাতে, তবে ইচ্ছে বুঝতে পারে না তার এই অভিব্যক্তির মধ্যে কি ছিল। ইচ্ছে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়। মুখের উপর তখনও পানির কয়েকটি ফোঁটা চিকচিক করছে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে সে ধীর পায়ে এগিয়ে আসে। ধূসর তখন টেবিলের এক পাশে বসে গ্লাসে পানি ঢালছিল, কিন্তু ইচ্ছে বের হতেই তার হাত থমকে যায়। নরম হালকা ভেজা চুল কাঁধ ছুঁয়ে আসে, আর ফোলা ফোলা মুখটা যেন ক্লান্তির ছাপ বহন করছে। ধূসর চোখ নামিয়ে নেয়, কিন্তু এক মুহূর্ত পর আবারও তাকায়। ইচ্ছে ধূসরকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেন তার কথাগুলো পুরোপুরি বোঝার চেষ্টা করছে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, টাওয়ালটা টেবিলের পাশে রেখে বলে, আমি ঠিক আছি, একটু ক্লান্ত লাগছিল তাই খেতে ইচ্ছে করছিল না। ধূসর ভ্রু কুঁচকে বলে, ক্লান্তি নিয়ে পড়তে বসলে কি আর কিছু মাথায় ঢোকে? শরীরের যত্ন না নিলে পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? ইচ্ছে চুপচাপ থাকে। ধূসরের কথার জবাব না দিয়ে শুধু হাত বাড়িয়ে তার সামনে রাখা প্লেটটা টেনে নেয়। ধূসর এক ঝলক তাকিয়ে দেখে, তারপর মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, এবার খাও, বেশি কথা বলবো না, কিন্তু একদম ফাঁকি দিলে আর ছাড় পাবা না। ইচ্ছে মুখে খাবার তোলে, কিন্তু মন পড়ে থাকে অন্য কথাও। ধূসর কিভাবে তার যত্ন নিচ্ছে এটা যেন নতুন করে অনুভব করছে সে। এতদিন ধরে সে ধূসরকে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণের থেকে দেখেছে, কিন্তু আজ যেন ধূসর অন্যভাবে ধরা দিচ্ছে তার মনে। ধূসর নিজেও আর কিছু না বলে খেতে থাকে, কিন্তু তার নজর মাঝে মাঝে ইচ্ছের দিকে চলে যায়, যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যি খাচ্ছে কিনা। বাইরের রাতের গভীর হচ্ছে, কিন্তু ভেতরের যেন একটা নতুন অনুভূতি ধীরে ধীরে দানা বাঁধছে দুজনের মধ্যে। রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। লিভিং রুমের দেওয়াল ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। পুরো বাড়ির সবাই এখন গভীর ঘুমে, শুধু ধূসর আর ইচ্ছে জেগে আছে। ধূসর আর ইচ্ছে টেবিলের দুই পাশে বসে, টেবিলের উপর শুধু দুটো প্লেট, এক পাশে রাখা গরম ভাত আর কয়েকটা ডিশ। ধূসর চোখ তুলে ইচ্ছের দিকে তাকায়, তারপর হালকা কণ্ঠে বলে, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। ইচ্ছে কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে শুধু খাবার মুখে দেয়। ধূসর তার দৃষ্টি নামিয়ে নিয়ে ধীর গতিতে খেতে থাকে। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হয় না, শুধু চামচ আর থালার শব্দ কানে আসছে। এক সময় ধূসর বলে ওঠে, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? ইচ্ছে চমকে উঠে, তারপর নরম স্বরে বলে, পড়ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ধূসর কাঁধ ঝাঁকিয়ে বলে, পড়াশোনা ভালো, কিন্তু শরীর খারাপ হলে তো কোনো লাভ নেই, খেয়াল রাখতে হবে নিজেকে। ইচ্ছে ধূসরের কথায় কোনো উত্তর দেয় না, শুধু খাবার খেতে থাকে। কিন্তু তার মনে হয় এই গভীর রাতে এই নিস্তব্ধ পরিবেশে ধূসর যেন একটু বেশি নরমভাবে কথা বলছে। বাগানের ফুলগুলো পাতায় জমে থাকা শিশির বিন্দু সকালের আলো মুক্তোর মতো ঝলমল করছে। গাছে বসে থাকা কিছু পাখি তাদের কিচিরমিচির শব্দে যেন চারপাশকে সজীব করে তুলছে।
শহরের কোলাহল এখনো পুরোপুরি শুরু হয়নি। চারিদিকে একটা নরম শান্ত পরিবেশ। এই নরম স্নিগ্ধ সকালের আলো ঘুমন্ত শহরকে ধীরে ধীরে জাগিয়ে তুলছে। জানালার ফাঁক দিয়ে সেই আলো ঘরের ভেতরে এসে পড়ছে। বিছানায় ছড়িয়ে থাকা চাদর আর ঘুমন্ত মানুষটির চোখের পাতায় আলোতে ছোঁয়া দিয়ে তাকে নতুন দিনের আহ্বান জানাচ্ছে। সকালের মিষ্টি আলো জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে। বাড়ির আঙ্গিনায় রোদের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। ডাইনিং টেবিলে আজ একটু বেশি আয়োজন করা হয়েছে। গরম পরোটা, ডাল, ডিম ভাজি, হালকা সবজি, গরুর মাংস ভুনা, সব মিলিয়ে একেবারে জম্পেশ নাস্তার আয়োজন। সকালের 7টা বাজতে না বাজতেই পুরো পরিবার ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। সাধারণত এমনটা খুব কমই হয়, তবে আজ একটু ব্যতিক্রম। কারণ হুমায়রা বিবি, মীরা ও মারিয়া আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। হুমায়ুন খান নিতে এসেছেন। তারা তালুকদার বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছে। মীরা ও মারিয়া মন খারাপ করে বসে আছে। বিশেষ করে মীরা ধূসরকে ছেড়ে যেতে তার মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। মারিয়া খানও এক দৃষ্টিতে কিছু একটা ভেবে চলছে। তার মুখে অদ্ভুত এক রহস্যময় অভিব্যক্তি। হুমায়রা বিবি ধীর স্থির ভঙ্গিতে খাবার নিচ্ছে, মাঝে মাঝে বাড়ির অন্যদের সঙ্গে কথা বলছে। টেবিলের পরিবেশ খানিকটা নীরবতা। সবাই খাচ্ছে, কিন্তু মনে হচ্ছে কারো না কারো কিছু বলার আছে, যা গলায় আটকে গেছে। দূরের রাস্তাগুলো এখনো কুয়াশায় ঢাকা। সকালের ঠান্ডা বাতাস জানালা দিয়ে এসে নরম ছোঁয়া দিচ্ছে। তালুকদার বাড়ির এই সকালের ব্যস্ততা অন্য দিনের চেয়ে যেন একটু বেশি। সকালটা যেন আজ একটু ব্যস্ততাময়। ডাইনিং টেবিলে জমজমাট আয়োজন হলেও চারপাশে একটা বিদায়ের আহ্বান লেগে আছে। ইয়ানের তালুকদার, রফিক তালুকদার ও হুমায়ুন খান নিজেদের মধ্যে কথা বলছে আজকের রওনা দেওয়া নিয়ে। রাজশাহীর পথে যাত্রার সব কিছু ঠিকঠাক আছে কিনা, সময় মতো গাড়ি আসবে তো, এই সব নিয়ে তাদের আলোচনা চলছে। এইদিকে রোকসানা আর হৈমন্তী রান্নাঘর ও ডাইনিং টেবিলের মধ্যে ছুটাছুটি করছে। খাবার ঠিকঠাক পরিবেশন করতে ব্যস্ত। ধূসর লিভিং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। তার দৃষ্টি জানালার বাইরে কোথাও স্থির হয়ে আছে, যেন সে এই বিদায়ের ব্যাপারটা থেকে নিজেকে দূরে রাখতে চায়। ডাইনিং টেবিলের এক কোণে বসে ইচ্ছে ও ঈশিতা নাস্তা করছে, তবে খাবার থেকে গল্প বেশি মগ্ন। হুমায়রা বিবি পাশে বসে ইচ্ছের গল্পের পর গল্প বলেই যাচ্ছে। ঈশিতাও মাঝে মধ্যে যোগ দিচ্ছে। হুমায়রা বিবি মৃদু হেসে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটি সবার থেকে যেন একটু বেশি অন্যরকম। গাড়ির ইঞ্জিন চালু হয়ে গর্জে ওঠে। বিদায়ের আহ্বানটা যেন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘড়ির কাঁটা তখন 7:45 সুই সুই। হুমায়রা বিবি ধীর পায়ে ধূসরের কাছে আসে। লিভিং রুম তখন প্রায় ফাঁকা। সবাই বাইরে গাড়ির কাছে চলে গেছে। ধূসর, গম্ভীর কণ্ঠে ডাকলেন তিনি। ধূসরের চোখ তুলে তাকায়, মুখে চিরচেনা নির্লিপ্ত ভাব। হুমায়রা বিবি মৃদু হাসলেন। তোর উপর ভরসা আছে, কিন্তু নিজেকেও আগলাতে শিখিস। বেহিসাবি জীবন সব কিছুর উত্তর হয় না। ধূসর কিছু বলে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর একটা কথা, হুমায়রা বিবি ধীরে বলে উঠলেন, যার জন্য কষ্ট পাবি দেখিস সে যেন তোর কষ্টের যোগ্য হয়। ধূসর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে। দুঃখ আর সুখ দুটোর হিসেব আমি রাখি না নানু। হুমায়রা বিবি তার মাথায় হাত রাখেন। তাই তো ভয় হয় ধূসর। একে একে হুমায়রা বিবি ও মারিয়া গাড়ির পেছনের সিটে উঠে বসে। সামনের দরজার কাছে এসে মীরা এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তার চোখ ধূসরকে খুঁজে নেয়। ধূসর তখনও লিভিং রুমের পাশেই দাঁড়িয়ে, বিদায় আনুষ্ঠানিকতার বাইরে যেন একদম নির্লিপ্ত। হুট করে মীরা তার দিকে এগিয়ে আসে, তারপর সবাইকে অবাক করে দিয়ে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। আমায় মিস করবি তো ধূসর? মীরার গলাটা ভারী হয়ে আসে, কান্না চেপে রাখতে পারে না। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই সবাই কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। হৈমন্তী, রোকসানা, ইয়ানের তালুকদার একে অন্যের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পায় না।
ধূসর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় মীরার থেকে। তার মুখ ভর্তি বিরক্তির ছাপ। এগুলো কি নাটক মীরা? তার গলা একেবারে কঠিন হয়ে ওঠে। গাড়ির এক পাশ থেকে ইচ্ছে ও ঈশিতা সব কিছু দেখছিল। তাদের চোখ বিস্ময়ে ছানা ভরা, যেন তারা ভাবতেই পারছে না মীরা এতটা স্পষ্টভাবে ধূসরকে এভাবে জড়িয়ে ধরবে। মীরা কিছুক্ষণ ফ্যাল করে ধূসরের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে উঠে বসে চোখের পানি মুছতে মুছতে। মীরা গাড়িতে উঠে বসতেই হুমায়রা বিবি বিরক্ত মুখে এক ধমক দেয়। এমন ব্যবহার কি শোভা পায়? কোনো ছেলের গলায় ঝাঁপিয়ে পড়তে হবে? তার কণ্ঠে স্পষ্ট অসন্তুষ্ট। মীরা কিছু বলতে গিয়েও চুপ করে যায়, মুখ নামিয়ে ফেলে। গাড়ির মধ্যে হঠাৎ একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। তবে ইয়ানের তালুকদার হালকা হেসে বলে ওঠেন, ছোট মানুষ মা, বাদ দিন, ভুল করতেই পারে। হুমায়রা বিবি নরম হলেও তার মুখের গাম্ভীর্য এখনো কাটেনি। তিনি জানালা দিয়ে একবার তালুকদার বাড়ির দিকে তাকিয়ে নেন, যেন এই বাড়ির সাথে আজকের জন্য সমস্ত সংযোগ ছিন্ন করে নিতে চাইছেন। গাড়ির ভেতর থেকে মারিয়া একবার বাইরের দিকে তাকায়। লিভিং রুমের সামনে ধূসর এখনো দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভাবান্তর নেই, যেন কয়েক মিনিট আগের ঘটনার কোনো অস্তিত্বই ছিল না তার কাছে। গাড়ির দরজা বন্ধ করে দেয়। চালক ইগনিশনের চাবি ঘোরায়। গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে। ধীরে ধীরে তালুকদার বাড়ির সীমানা ছাড়িয়ে সামনে এগিয়ে যায়। বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা বাকিরা একে একে ভেতরে চলে যায়। শুধু ইচ্ছে পেছনে ফিরে একবার গাড়ির চলে যাওয়া দেখে। আজকের ঘটনাটা সে সহজে ভুলতে পারবে না, বিশেষ করে ধূসরের সেই কঠিন চোখের ভাষা। ধূসর সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দ্রুত নিজের ঘরে ঢুকে রাগের দরজাটা জোরে লাগিয়ে দেয়। ভেতরে ঢুকেই গরম শ্বাস ফেলে, যেন নিজের ধৈর্য হারিয়ে ফেলেছে। হাতের ফোনটি ছুঁড়ে ফেলে দেয়, দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা পানির ধারা শরীর বেয়ে নেমে আসে। গেঞ্জি ভিজে টুপ টুপ করে পানি ঝরতে থাকে মেঝেতে। কিন্তু তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন ঠিক তার সামনেই কেন এমনটা হলো? মীরার সেই স্পর্শ, তার কান্না ভেজা কণ্ঠ, সবার সামনে তৈরি হওয়া সেই অস্বস্তিকর পরিস্থিতি, সব কিছু ধূসরকে আরো ক্ষুব্ধ করে তুলছে। সে চোয়াল শক্ত করে ফিসফিস করে বলে ওঠে, অসহ্য, একদম অসহ্য। ধূসরের দরজা লাগানোর শব্দে তাহসিন ঘর থেকে বের হয়ে আসে। তার মনে প্রশ্ন জাগে, হুট করে ভাইয়ের কি হলো? হুমায়রা ও মীরাদের ফ্যামিলির সঙ্গে দূরত্ব বজায় রাখার কারণে তাহসিন কখনো তাদের সামনে সরাসরি কথা বলে না। আজও সে এখনো নিচে নামেনি। তবে ধূসর এত জোরে দরজা লাগালো, তাহসিন বুঝতে পারছিল না কি হয়েছে। ধূসর কি রাগ করেছে? কেন এত জোরে দরজা লাগালো? কিছু একটা তো ঘটেছে। তাহসিন মনে মনে ভাবে। দুপুরের প্রহর, একসময় সূর্যের তেজ কিছুটা স্লান হয়ে আসে। আকাশে মেঘের পাতলা চাদর গাঢ় হতে শুরু করে। তাপমাত্রা যেন একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাতাসের হালকা ঠান্ডা স্পর্শ এটি সহনীয় করে তোলে। রাস্তার তীব্র কোলাহল থেমে গিয়ে পরিবেশের নিস্তব্ধতা যেন আরো গভীর হয়ে ওঠে। ঘরের ভেতরে একটি অদ্ভুত শান্তির অনুভূতি ছড়িয়ে পড়েছে। বাড়ির জানালাগুলি বন্ধ, রোদের আলো আধো অন্ধকারে মিলিয়ে আছে। লিভিং রুমের সোফাতে বসে ইচ্ছে ঘোরাফেরা করতে করতে টিভি স্ক্রিনের মনোযোগ দেয়। তার চোখের পাতা কিছুটা ভারী আর একটু ক্লান্তি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ পর তাহসিন রেডি হয়ে শপিং মলের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তার সাথে রয়েছে মালা ও ঈশিতা। ইচ্ছেকে জোর করেও সঙ্গে নিতে পারেনি। ইচ্ছের নাকি কেনাকাটার মন নেই, নেক্সট টাইম যাবে বলে কেটে পড়েছে। ঈশিতা প্রায় কেঁদে ফেলেছে, তারপরও আনতে পারেনি। শেষে তারাই রওনা দেয়। আজকের দিনটা তারা একসাথে বাইরে কাটাতে চায়। আর তাহসিনের মুখে এক অদ্ভুত আগ্রহ ছিল, বোনকে সময় দিবে কতদিন পর। মালা তার বয়সের তুলনায় বেশ দায়িত্বশীল, আর ঈশিতা হেসে হেসে মাঝে মাঝে জোকস ফেলে পরিবেশে মজা আনছে। আচ্ছা, আজকের দিনটা যদি একটু হালকা কিছু কেনাকাটা করি তবে কেমন হয়? সবাই একটু স্টাইলিশ দেখাবে। ঈশিতা মজা করে বলে, আর তাহসিন মুস্কি হেসে জানায়, তবে তো শুধু শপিং করতে হবে, আর কিছুই না। এদিকে বাড়ির মধ্যে পুরোপুরি শান্ত পরিবেশ বিরাজ করছে। ইচ্ছে একা বসে লিভিং রুমে কার্টুন দেখছে।
চোখে ক্লান্তির ছাপ, তবে কিছুক্ষণ আনন্দর জন্য টিভির সামনে বসে। ইচ্ছের মন কোনো কারণে অনেক চিন্তা ভাবনা নিয়ে একদিকে ভারী, কিন্তু কার্টুনের হাস্যরসে সে কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। বাড়ির এই শান্ত পরিবেশ তাকে কিছুটা প্রশান্তি দেয়, যদিও কিছুটা সময়ের জন্য সব কিছু তার নিজের মতো অনুভব করার সুযোগ পায়। মিসেস হৈমন্তী তার মাথা ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। তার শরীরের শক্তি কিছুটা কমে গেছে, তবে সুস্থ হওয়ার আশা নিয়ে ঘুমোতে গেছেন হৈমন্তী। তার ব্যথায় চোখের মধ্যে কিছুটা অস্থিরতা প্রকাশ করে। বাড়িতে কেউ না থাকায় তিনি আরামে নিজের ঘরে শুয়ে থাকেন। অন্যদিকে ধূসর নিজের কাজ নিয়ে ব্যস্ত। ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে। ধূসর খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বাড়ির পরিবেশ একটু থমকে গেছে, যেন প্রতিটি সদস্যের জীবনের কিছু সময়ের জন্য চুপচাপ অবস্থান। একদিকে মালা, ঈশিতা ও তাহসিন শপিং মলে যাওয়া এবং অন্যদিকে বাড়ির শান্ত পরিবেশ, সব কিছুই এক অদ্ভুত রূপে জমে গেছে। ধূসর কিছুক্ষণ ল্যাপটপে কাজ করার পর চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। সময় গড়িয়ে গেছে অনেকটা। দুপুর প্রায় শেষের দিকে। কপালের মাঝে ভাঁজ ফেলে সে হাত ঘষে উঠে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখ দুটো ভারী লাগছে। ক্লান্তি কাটাতে কফি খাওয়ার চিন্তা করে এবং চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে ধূসর। পা ফেলার সঙ্গে সঙ্গে বাড়ির নিস্তব্ধতা যেন আরও বেশি অনুভূত হয়। এতক্ষণ উপরে থাকার কারণে বুঝতে পারেনি, কিন্তু এখন মনে হচ্ছে পুরো বাড়িটাই ফাঁকা। কোনো হাসি শব্দ নেই, কোনো কথোপকথন নেই, শুধু নিস্তব্ধতা। কিচেনের দিকে পা বাড়াতে গিয়েও একটু থমকে দাঁড়ায় ধূসর। স্বাভাবিক সময় এই সময়টা বাড়িতে কিছুটা কোলাহল থাকার কথা, কিন্তু আজ যেন কিছুই নেই। মনে মনে ভাবে সবাই কথাই গেল। সে ধীর পায়ে হৈমন্তীর ঘরের দরজার কাছে গিয়ে উকি দেয়। ভেতরে তাকাতেই দেখে তার মা হৈমন্তী গভীর ঘুমে আচ্ছন্ন। পাশের টেবিলে ঔষধের পাতা পড়ে আছে, সম্ভবত ব্যথার জন্য ঔষধ খেয়ে শুয়ে পড়েছে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে ডাকতে মন চায় না। ঘুম ভাঙানো ঠিক হবে না বলে সে আস্তে করে দরজা থেকে সরে আসে। পুনরায় লিভিং রুমের দিকে এগিয়ে যায় ধূসর। এবার তার চোখে পড়ে ইচ্ছের দিকে। মেয়েটা সোফায় আয়েশ করে বসে টিভিতে কার্টুন দেখছে। তার ছোট মুখে গভীর মনোযোগ, যেন এই মুহূর্তে তার পৃথিবী এই স্ক্রিনের মাঝেই বন্দি। ধূসর খানিকক্ষণ দাঁড়িয়ে চুপচাপ দেখছে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে ইচ্ছেকে লক্ষ্য করে, তারপর গলায় এক ধরনের কোমল অথচ দৃঢ় স্বর এনে বলে, এক কাপ কফি হবে? ইচ্ছে হুট করে ধূসরের গম্ভীর কণ্ঠ শুনে কিছুটা বিভ্রান্ত হয়। তার চোখের পলক কাঁপে, যেন কিছুক্ষণ টিভির জগতে হারিয়েছিল আর বাস্তবতার ধাক্কায় হঠাৎ ফিরে এলো। ধূসরকে এভাবে অনুরোধ করতে দেখা সে অভ্যস্ত নয়, তাই কিছু বলার আগেই কেবল চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ধূসর মেয়েটার এমন প্রতিক্রিয়া দেখে শান্ত নিঃশ্বাস ফেলে, তারপর মাথা ঝাঁকিয়ে যেন বোঝাতে চায় আর কিছু না স্টেফ, কফি চাই। তার এই স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছে যেন নিজেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছু না বলে সে টিভি অন রেখেই উঠে দাঁড়ায়। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ধূসর এবার মৃদু মুচকি হাসে। ইচ্ছের এমন চুপচাপ সাড়া দেওয়ায় তাকে খানিকটা মজাই দেয়। ইচ্ছে রান্নাঘরে ঢুকে কফির জন্য কেটলি চুলায় বসায়। হাতের মধ্যে মগের হালকা শীতল স্পর্শ অনুভব করে। অন্যদিকে ধূসর লিভিং রুমের সোফায় গিয়ে বসে, চোখ রাখে টিভির স্ক্রিনে, যেখানে এখনও কার্টুন চলছে। অথচ তার মন পড়ে আছে রান্নাঘরের দিকে, কফির জন্য নাকি অন্য কোনো কারণে সে নিজেও জানে না। ধূসর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যেন কোনো অজানা টানে তাকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ায়। ভেতরে ইচ্ছেকে ব্যস্ত দেখতে পায়। মেয়েটা দু হাতে নিপুণ হাতে কফির কাপ গুছিয়ে নিচ্ছে। ছোট ছোট কাজগুলোতে তার গভীর মনোযোগ। ধূসর কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টিতে এক ধরনের নরম মায়া খেলা করে, যেন সে এই মুহূর্তটাকে ধরে রাখতে চায়। ইচ্ছে ব্যস্ত থাকায় শুরুতে টেন পায় না, কিন্তু এক সময় কফির কাপ হাতে নিয়ে পেছনে ফিরতেই তার দৃষ্টি ধূসরের চোখের সঙ্গে আটকে যায়। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ায়। ইচ্ছের নিঃশ্বাসের গতি
হারায়। বুকের ভেতর ধুকভুক শুরু হয় অজানা উত্তেজনায়। ধূসরও তাকিয়ে থাকে, কিন্তু তার চোখে কোনো কঠিনতা নেই, বরং এক ধরনের নীরব অনুসন্ধান। ইচ্ছে কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, তারপর কফির কাপ ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর চুপচাপ কাপটা নেয়, কোনো কথা না বলেই সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে ইচ্ছে হাতের তালুতে নিজের কাঁপুনি টের পায়। ধূসর চলে গেলেও তার উপস্থিতি যেন রান্নাঘরের বাতাসে রয়ে যায়। সে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরে। এই অদ্ভুত অনুভূতিটা ঠিক কি সে নিজেও বুঝতে পারে না। খানিক বাদে ইচ্ছে রান্নাঘরে সব কিছু গুছিয়ে রাখে। কফির গন্ধ যেন এখনো বাতাসে লেগে আছে, তার মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করছে। ধূসরের স্নিগ্ধ দৃষ্টি আজ ইচ্ছের মনকে আরও অস্বস্তিতে ফেলে দিয়েছে। লিভিং রুমে ফিরে এসে টিভি বন্ধ করে দেয়, তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নেয় ইচ্ছে। উদ্দেশ্য নিজ ঘর। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে ইচ্ছে। প্রতিটি ধাপ যেন তার জন্য এক একটা চ্যালেঞ্জ। কেমন যেন অসহায়তায় ভুগছে সে। ঠিক তখনই ধূসর কোনো কারণে সিঁড়ি দিয়ে নিচে নামার উদ্দেশ্যে পা বাড়ায়। ধূসরকে হঠাৎ সামনে দেখে ইচ্ছে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে। ইচ্ছের খামখেয়ালিপনা যেন এখন আরও প্রকট হয়ে ওঠে। ধাপে পা রাখার সময় হঠাৎই পা ফসকে যায় ইচ্ছের। নিজেকে সামলাতে না পারে একদম তলিয়ে যেতে থাকে। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই মুহূর্তে ধূসর দ্রুত হাত বাড়িয়ে তাকে টেনে নেয়। ইচ্ছে ধূসরের শক্ত বাহুর মধ্যে নিজেকে আবিষ্কার করে। এক নিমিষে ধূসরের উষ্ণ বুকের সঙ্গে লেগে যায় তার কোমল শরীর। ধূসরের বুকের ধুকভুক শব্দ স্পষ্ট শুনতে পায়, যেন তার নিজের হৃদয়েও সেই তালে তালে বেজে উঠছে। ধূসর ইচ্ছেকে ধরে সামলে নেয়, তার শক্ত হাতের মৃদু চাপ ইচ্ছেকে আশ্রয় দেয়। ইচ্ছের মুখে লজ্জার রং ছড়িয়ে পড়ে। চোখের পলক না ফেলে সে ধূসরের চোখের দিকে তাকিয়ে থাকে। এক মুহূর্তে যেন সময় থমকে গেছে, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ চারপাশে প্রতিধ্বনিত হয়। ধূসর আস্তে করে ইচ্ছেকে ছেড়ে দেয়, তার চোখে কিছুটা উদ্বেগ এবং মমতার ছাপ। সাবধানে ওঠা উচিত ছিল বলে সে নিচে নামতে থাকে, কিন্তু তার মুখের কোণে এক মৃদু হাসি খেলতে থাকে। ইচ্ছে দাঁড়িয়ে থাকে। ধূসরের স্পর্শের উষ্ণতা এখনও তার ত্বকে লেগে আছে। তার চোখের পলক কাঁপে, গাল লাল হয়ে ওঠে, আর তার মন যেন কেমন এক অজানা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। ইচ্ছে তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যেন এক নিমিষে নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। ইচ্ছের বুক ধুকভুক করছে, হাতের তালুতে ঘাম জমেছে। বিছানায় বসতে গিয়ে আবার উঠে দাঁড়ায়, যেন কোথাও শান্তি পাচ্ছে না। ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুখটা লাল হয়ে আছে, চোখে এক ধরনের অদ্ভুত বিভ্রান্তি। ধূসরের উপস্থিতি, তার শক্ত বাহু, বুকের সেই পরিচিত উষ্ণতা, সব কিছু একসঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে আয়নায় নিজের গাল ছুঁয়ে দেখে, গরম হয়ে আছে। মনে মনে নিজেকেই প্রশ্ন করে, এমন লাগছে কেন? কেন ধূসর ভাইকে দেখলেই মন কেমন করে ওঠে? তারপর নিজের প্রতিচ্ছবির দিকে তাকে ফিসফিস করে বলে, তুই তো ধূসর ভাইকে অপছন্দ করিস, তাই না? তাহলে এইসব কেমন অনুভূতি? কিন্তু উত্তর আসে না। শুধু আয়নার ভেতরে মেয়েটা তাকিয়ে থাকে তার দিকে, যেন সেই সব জানে কিন্তু বলবে না। লিভিং রুমে মানুষের ভিড়ে গম গম পরিবেশ। আজ তাহসিনকে দেখতে এসেছে অ্যাপোলো মেডিকেলের সিও, তার সহধর্মিণী এবং তাদের একমাত্র ছেলে অর্ণব। হৈমন্তী ও রোকসানা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। ইয়ানেত সাহেব সৌজন্য বিনিময় করছে, আর রফিক তালুকদার পাশে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাহসিন অতিথিদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, কিন্তু তার চোখে একরকম নির্লিপ্ততা কাজ করছে। অর্ণব আত্মীয় বিশ্বাসী হাসি নিয়ে সবাইকে পরোক্ষ করছে, মাঝে মাঝে তাহসিনের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। পুরো বাড়িতে এক ধরনের আনুষ্ঠানিক পরিবেশ তৈরি হয়েছে, যেন এই সাক্ষাৎ বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে হচ্ছে। আকাশের রং ধীরে ধীরে বদলে গিয়ে
কমলা আভায় রঙিন হয়ে উঠেছে। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, শেষ আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে বাসার দিকে ফিরছে, তাদের ডানার শব্দে বাতাস কাঁপছে। বাড়ির উঠোনে মৃদু বাতাস বয়ে চলছে, গাছের পাতাগুলো নরম দোল খায়। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর, সন্ধ্যার আবেশ যেন আরও গাঢ় করে। লিভিং রুমের টেবিলে ল্যাপটপের মৃদু আলো জ্বলছে। কেউ কেউ কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ ব্যস্ত সন্ধ্যার নাস্তা তৈরিতে। বারান্দায় বসে কেউ হয়তো গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে। পাশে রাখা পুরনো কোনো বইয়ের পৃষ্ঠার সঙ্গে নগরীর রাস্তার লাইটগুলো এক একে জ্বলতে শুরু করে। গাড়ির হর্নের শব্দ কিছুটা কমে এসেছে দিনের তুলনায়। দোকানপাটের সামনে জমজমাট, আড্ডা ফুচকার দোকানে মানুষের ভিড় বেড়েছে। কেউ হয়তো দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে দেখা করে গল্পে মেতে উঠেছে। সন্ধ্যার এক অদ্ভুত মায়াময় সময়, যেখানে দিনের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রাতের প্রশান্তি নামতে শুরু করে। তাহসিন শপিং মল থেকে ফিরে দরজায় পা রাখতেই বুঝতে পারে বাড়ির পরিবেশ স্বাভাবিক নেই। লিভিং রুমে বসে কিছু লোকের সমাগম হচ্ছে, সবাই বেশ ব্যস্ত এবং কথাবার্তা সিরিয়াস ভাব স্পষ্ট। সে ভ্রু কুঁচকে চারপাশে তাকায়। মানুষের ফিসফাস, হৈমন্তীর তৎপরতা, ইয়ানেত সাহেবের গম্ভীর মুখ, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি অবাক করে তাকে অর্ণবের উপস্থিতি। অ্যাপোলো মেডিকেলের সিও ও তার পরিবার এখানে। অর্ণবকে বরাবরই সে পাত্তা দিত না, বরং এক সময় কটাক্ষ করত। তাহলে আজ হঠাৎ এত সৌজন্য দেখিয়ে বাড়িতে এসেছে কেন? এসব ভাবতে ভাবতেই তাহসিন ব্যাগগুলো নামিয়ে দ্রুত নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করেই সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি ভেসে ওঠে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবে, আমি তো একবার ব্যর্থ হয়েছি, আবার কি নতুন করে ভালোবাসতে পারবো? তাহসিনের মনে পড়ে যায় পুরনো স্মৃতি, সেই কষ্ট, সেই বিশ্বাস ভঙ্গ। আর আজ অর্ণব হুট করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কেন? এসব নিয়ে ভাবতেই তার ভেতরে একটা অস্বস্তি কাজ করতে থাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে হৈমন্তী। সে ধীরে দরজা খুলতেই তার মা একগাদা শাড়ি হাতে নিয়ে ভেতরে ঢুকে বলে, তাড়াতাড়ি রেডি হও, সবাই বসে আছে, শাড়ি পরে নিচে যেতে হবে। তাহসিন বিরক্ত হয়ে বলে, আমি রাজি না মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না। হৈমন্তী একদম গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলেন, ইনায়েত সাহেব চান এই বিয়ে হোক। এটা তোমার আব্বার পুরনো বন্ধুর ছেলে, আমাদের না বলার উপায় নেই। তাহসিন হতভম্ব হয়ে যায়। তাহলে তার ইচ্ছার কোনো মূল্য নেই? পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত? তার বুকের মধ্যে একটা শূন্যতা কাজ করে। তাহসিন জানে অর্ণবের সঙ্গে তার সম্পর্ক কখনো স্বাভাবিক ছিল না। তাহলে কেন তাকে এই সম্পর্কে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? তার দৃষ্টি পড়ে হাতে ধরা শাড়িটার দিকে। এই শাড়িটা কি তার ভবিষ্যতের প্রতীক? একটা জীবন যেখানে তার কোনো মতামত নেই, শুধু পরিবারের সিদ্ধান্তই সব। তাহসিন গভীর একটা শ্বাস নেয়। আজ রাতের পর তার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু সেই পরিবর্তন সে আদৌ চায় কি না সেটা এখনো সে নিজেই জানে না। লিভিং রুমের জমাট বাঁধা পরিবেশ, আলো ঝলমলে ঝাড়বাতির নিচে সবাই বেশ গম্ভীর মুখে বসে আছে। অর্ণবের বাবা মা, ইয়ানেত সাহেব, হৈমন্তী এবং অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়রা গভীর মনোযোগে কথাবার্তা চালাচ্ছে। এই আলোচনা যে খুবই গুরুত্বপূর্ণ তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঈশিতা আর ইচ্ছে এক পাশে দাঁড়িয়ে আছে, দুজনেই কিছুটা অস্বস্তিতে। তাহসিনকে শাড়ি পরিয়ে নিচে আনা তাদের দায়িত্ব ছিল, আর সেটা সফলভাবেই হয়েছে। কিন্তু তাহসিনের মুখ দেখে মনে হচ্ছে সে এখনো পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তাহসিন ধীর পায়ে লিভিং রুমে প্রবেশ করে, আর সবার দৃষ্টি তার দিকে চলে যায়। লাল সোনালি কাজ করা শাড়িতে সে সত্যি অপূর্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা স্বয়ং কেউ ধরতে পারছে না। ঈশিতা আর ইচ্ছে একপাশে দাঁড়িয়ে আছে, দুজনেই কিছুটা অস্বস্তিতে। তাহসিনকে শাড়ি পরিয়ে নিচে আনার দায়িত্বে ছিল, আর সেটা সফলভাবেই করেছে। কিন্তু তাহসিনের মুখ দেখে মনে হচ্ছে সে এখনো
পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। তাহসিন ধীর পায়ে লিভিং রুমে প্রবেশ করে আর সবার দৃষ্টি তার দিকে চলে যায়। লাল সোনালি কাজ করা শাড়িতে সে সত্যি অপূর্ব দেখাচ্ছে, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা সংশয় কেউ ধরতে পারে না। সে কিছুটা কুষ্ঠিত ভঙ্গিতে সামনে এগিয়ে দাঁড়ায়। ঈশিতা ও ইচ্ছে তাকে ধীরে ধীরে সোফার দিকে নিয়ে যায়। অর্ণব তখনই উঠে দাঁড়িয়ে তাকে জায়গা করে দেয়। তারপর সে নিজেও বসে পড়ে তাহসিনের পাশে। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়, যেন এই দৃশ্যটা চুপচাপ সবার মধ্যে এক ধরনের অদৃশ্য আবেগ তৈরি করেছে। অর্ণবের বাবা হালকা গলায় বলেন,